চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি বেশ জনপ্রিয় এবং বেশ ভাইরাল একজন মানুষ। তাকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা হয়ে থাকে। জি দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশন ডিজাইনার রুমি করিম। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আপনি তো বেশ ভাইরাল একজন মানুষ, আপনাকে নিয়ে অনেক কন্টেন্ট দেখি আমরা, বেশ আপনি ভাইরাল হয়ে গেছেন আপনার কথার ভিত্তিতে। সো এই যে ভাইরাল হন এবং ভাইরাল হওয়ার জন্যই কি আসলে এই ধরনের কথা বলে থাকেন, নাকি আপনার ভেতর থেকে আসে কথাগুলো এবং তারপর সেগুলো ভাইরাল হয়? আসলে ব্যাপারটা হচ্ছে কি, প্রতিটা প্রোগ্রামে টকশোতে যখন যাই তখন একটা টপিকস থাকে, তো ওই ওরা যখন কোয়েশ্চেনগুলো করে তখন অ্যান্সারিংগুলো আমার ওরকম টাইপেরই হয়। তো ওইখান থেকে দু চারটা অ্যান্সারিংগুলো খুব মানে একটু ফানি টাইপের হয়, তো ওগুলোই ভাইরাল হয়ে যায়। মেয়েরা সবচেয়ে বেশি কি পছন্দ করে আপনার কাছে? আমার লটস অফ মেসেজ আছে, তখন বলে আমার আউটফিট ওদের খুব পছন্দ, আমার চোখ সুন্দর ওরা বলে। আপনি একটি মেয়ের মধ্যে কি দেখেন পছন্দ হওয়ার জন্য? আসলে আমি তো ওইভাবে খেয়াল করি না, আসলে আমি তো ব্যস্ত থাকি আমার কাজ নিয়ে। দেখা যাচ্ছে আমি আমার স্টাইলিং নিয়ে, আমার ফ্যাশন নিয়ে, আমার ইন্টেরিয়র নিয়ে। সো একটা মেয়ের সাথে ঘুরবো বা এক জায়গায় যাব, ওইটা যখন নাকি সাডেনলি কোনো প্ল্যানিং হয় বা যখন কোনো একটা প্রোগ্রাম থাকে, ওই দেখা যায় বিজনেস পারপাসে ওই প্রোগ্রামের মধ্যে তখন দেখা যায় একসাথে চা খাওয়া হচ্ছে বা আড্ডা দেওয়া হচ্ছে, ওই সময়টা হয়ে যায়। কিন্তু স্পেসিফিক টাইম নিয়ে যে একটা মেয়ের কাছে যাব বা তাকে সময় দিব ওইভাবে, আসলে ওই সময়টা আমার হয়ে ওঠে না। এবং আমি এটা বিশ্বাস করি যে আমি যখন কাজ করব তো টাকা এমনিই আসবে আমার কাজের বস্তু। এখন আমি কাজ নাই, আমি হয়তো খুব শো আপ করলাম, তো তখন দেখা যাবে একটা মানুষের কিন্তু যতই সে করুক না কেন শেষ মধ্যে সে জিরো। তো আমি এই জিনিসটা পছন্দ করি না। আমার কাজ আগে, কাজের পাশাপাশি আড্ডা হবে, সব জায়গাটাকে আমি না বিজনেসটাকে রাখি, যে যেখানে আমার ইনকামও হচ্ছে, আমার আড্ডাও হচ্ছে, আমার বিজনেসটাও রানিং যাচ্ছে। কিন্তু কোনো কিছু স্টপ করে বা ওইটাকে একটা জায়গায় ফেলে আরেক জায়গায় চলে আসা, এই জিনিসটা আসলে আমি কেন জানি করি না। আচ্ছা, এবার একটু ফ্যাশন নিয়ে কথা বলতে চাই। আপনার ফ্যাশন সেন্সে সবসময় একটা ডিফারেন্ট স্টাইল আপনি মেনটেন করেন। সো কি ধরনের ডিফারেন্ট স্টাইল এবং কোন কনসেপ্ট মাথায় রেখে আপনি ডিজাইনগুলো করে থাকেন? আচ্ছা, বাংলাদেশে গতানুগতিক যারা মানে ফ্যাশন ট্রেন্ড নিয়ে কাজ করে, আরও যারা ফ্যাশন ডিজাইনাররা, আমি একটু আলাদা প্যাটার্নের কাজ করি। যেরকম দেখা যায় আমার ফ্যাশনগুলো একটু ডিফারেন্ট হয়, বিশেষ করে ছেলেদের বেলা আমি যেটা করছি। এখন আমি দেখেছি এরকম সময় যে একটা মানুষ সে খুব রিচ, যেটাকে আমরা বলি খুব বড় লুকস যেটা বলে সবাই, কিন্তু একবার সে এভারেজ একটা ড্রেস, ফর্মাল শার্ট প্যান্ট পরে চলে আসে একটা কোনো পার্টিতে, বা একটা পাঞ্জাবি খুবই ক্যাজুয়ালি জাস্ট নর্মালি চলে আসে। কিন্তু দেখেন একটা ছেলে, সে চাইলে কিন্তু একটা পুরো জুতোর দোকান কিনতে পারে বা একটা শোরুমও কেনার তার একটা সামর্থ্য আছে, এরকম পারে, কিন্তু সে কিন্তু করে না। কেন করে না? কারণ আমাদের বাংলাদেশে ওই প্যাটার্নটা নাই, ওই ধরনের আউটফিটগুলো নাই যে ছেলেদেরকে সাপোর্ট দেবে, তারা একটা সুন্দর আউটফিট পরে কোনো একটা প্রোগ্রামে যাবে। কিন্তু মেয়েদের বেলা দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে। মেয়েদের বেলা মেয়েরা ইচ্ছা মতো কিন্তু অনলাইন হোক বা আপনি বাইরে যে হোক সে কিনতে পারছে তার পছন্দ মতো, কিন্তু ছেলেদের বেলা কিন্তু একদমই নাই, ভ্যারাইটি কম ছেলেদের ক্ষেত্রে, খুবই তো নাই। কোথায় একটা ছেলে একটা সুন্দর ড্রেস কিনবে, সেটার কয়টা দোকান আছে বলেন, কয়টা শপে পাবেন? নর্মাল টি শার্ট, শার্ট এগুলো মিলিয়ে তো হয়। তো সেক্ষেত্রে যারা আমরা ডিজাইনার আছি, ডিজাইনার ড্রেসগুলো একটু আলাদা হয়। এই জন্য ছেলেদের জন্য ভাবলাম যে ওনাদেরকে একটু ডিফারেন্ট ড্রেস আসলে পরা দরকার। যারা চুজি বা যারা শৌখিন, সবাই পরবে না, যারা শৌখিন, নিজেকে পছন্দ করে, নিজেকে ভালোবাসতে পছন্দ করে, নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে, তাদের জন্য আমার এই প্রয়াস, তাদের জন্য আমার এই ইচ্ছা শক্তিটা যে তারাও এখান থেকে কিছুটা নিজেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবে আমার কাছ থেকে নিয়ে। এই জন্যই আমার ডিফারেন্ট ড্রেস তৈরি করা। আর ইউনিক হচ্ছে সেটা হচ্ছে ড্রেসের সাথে জুতোটা আমার ম্যাচিং থাকে, এটা ডিফারেন্ট লাগে। আচ্ছা, আপনি প্রবীণ যারা স্টার রয়েছে তাদেরকে আপনি নতুনভাবে রিপ্রেজেন্ট করছেন, সেক্ষেত্রে এই কাজগুলো কিভাবে করে থাকেন? আসলে প্রবীণরা না একসময় তো তারা এখনও তারা স্টার, কিংবদন্তি, তারা তো সুপার স্টার। তো যেরকম আমি কিছুদিন আগে নায়িকা রোজলিনা আপুকে নিয়ে কাজ করেছি, ওনার একটা স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার আমি ছিলাম। তো ওইটা বেশ জনপ্রিয় এবং ভাইরাল হয়েছে। ওনাকে একটা সুন্দর ড্রেস আমি প্রোভাইড করেছি, এবং বিভিন্ন ড্রেস, শুধু এটা না, অ্যারাবিক ফর্মের উপর হোক বা বিভিন্ন ড্রেসগুলো পরিয়ে দেন ওনাকে আমি কিছু কিছু কাজ আমি করেছি, যেটা ওনাকে নতুন করে আমি রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশের সামনে। কিন্তু সুপার টুপার খুবই সুন্দর হয়েছে এটা, এবং খুবই ভালো লেগেছে এবং সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে। আপনি কি কাউকে ফলো করেন কিনা? না, আমি কাউকে ফলো করি না, তবে হ্যাঁ ইন্ডিয়ায় যে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইজ ডিজাইনার আছে তাদেরকে আমার ভালো লাগে, যেরকম সাভায়া সাচি বলতে পারেন বা মানিশ মানেত্রা, আমার ভালো লাগে ওনাদের কাজগুলো, বাট ওইভাবে ফলো করি না। আমি আমার নিজস্ব স্টাইলে আমি চলি,
কিন্তু ওনাদেরকে আমার ভালো লাগে, ওনাদের ডিজাইন সেন্স বা ওনারা যে গ্রুমিং করাচ্ছে বা ওনাদের র্যাম্পিং, ওনাদের ড্রেসগুলো নিয়ে বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে ওনাদের মানে রিপ্রেজেন্ট করছে, এই জিনিসগুলো দেখি মাঝে মাঝে খুব মানে এনকারেজ করে তখন, যে ভালো লাগে করছে ওনারা। আচ্ছা, যেহেতু ডিজাইনের কথা আসছে, গেট আপ লুক আপ সেটাও তো একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং আপনি যেহেতু বলছিলেন আপনি ড্রেসের সাথে জুতা ম্যাচিং করতে খুব পছন্দ করেন, সো আপনি ড্রেসিং সেন্স খুব বেশি ফলো করেন এবং ড্রেসিং সেন্স আপনার নলেজ খুব ভালো। সো আমি কয়েকটা সেলিব্রিটির কথা বলবো, তাদের কথা মাথায় আসার সাথে সাথে, তাদের নাম নেওয়ার সাথে সাথে কোন আউটলুকে তাদেরকে আপনি দেখতে চান বা ডিফারেন্ট লুকে তাদেরকে রিপ্রেজেন্ট করতে চান সেটা একটু আপনি বলবেন। ওকে, শিওর। ওকে, ফার্স্ট অফ অল অপু বিশ্বাস। ভালো, ওকে খুব মার্জিত লাগে, সুন্দর। কি ধরনের আউটফিট সবচেয়ে সুন্দর লাগবে বা আপনার চোখে আপনি দেখতে পাচ্ছেন যে এভাবে তাকে সাজানো যেতে পারে? অপুর দিকে তো আসলে সব ড্রেসই ক্যারি করতে পারে, অনেকে ভালো লাগে, কিন্তু অনেকে কিন্তু শাড়ি পরলেও খুব সুন্দর লাগে, একদম সুন্দর প্রিন্ট করা ডিফারেন্ট টাইপের মানে ডিজাইনার শাড়িগুলো আমি দেখেছি এর আগে, পরতে ভালো লেগেছে। বা উনি যখন খুব কালারফুল লেহেঙ্গা পরে ওটাও দেখেছি খুব সুন্দর লাগে। তো আমার মনে হয় শাড়িতে ওনাকে সুন্দর লাগবে, শাড়ির মধ্যে কাজ করা থাকলে এবং ব্লাউজটা যেটা পরবে ওটার মধ্যে কাজ করা থাকলে, পায়ের কাজ করা থাকলে, মানে ডিফারেন্ট আর্টিস্টিক কাজ থাকতে হবে, মানে ইউনিক কোনো কিছু হতে হবে শাড়ির মধ্যে, তাহলে আমার মনে হয় ওনাকে খুব গ্ল্যামারাস মনে হবে। আচ্ছা, এবারে বিদ্যা সিনহা মিম। ও আচ্ছা, ওকে হচ্ছে অনেক লং টাইপের ডল টাইপের যে ড্রেসগুলো হয়, বেবি ডল টাইপের, ওগুলো পরলে আমার মনে খুব ভালো লাগে। ওকে ওয়েস্টার্নও খুব সুন্দর লাগে। আচ্ছা, পূজা চেরি। পূজাকেও সেম, মানে ওয়েস্টার্ন বা লং বারবি ডল টাইপের এই টাইপের পরলে ভালো লাগে, সুন্দর লাগে। আচ্ছা, এবারে বুবলি। প্রত্যেকটা কথা ওয়েস্টার্নও ভালো লাগবে বুবলিকে। আচ্ছা, ওয়েস্টার্নে আমরা কিন্তু তাকে সবসময় ইদানিং বেশি শাড়িতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু ভালো লাগবে, কারণ আসলে যে কোনো নায়িকা যদি সে নিজেকে ক্যারি করতে পারে, নিজের টেক্সচারটাকে ধরে রাখতে পারে, স্লিম হতে পারে, বা দেখবেন যে আমরা দেশের পার্শ্ববর্তী দেশের কথাই বলি না কেন, সে কত আগের নায়িকা, এখনও সে ওয়েস্টার্ন পরলে এখনও চিনাই যায় না, কত সুন্দর লাগে। কেন? বডি ফিটনেস ধরে রেখেছে। বডি ফিটনেস সুন্দর হলে, স্লিম হলে যে কোনো ড্রেস কিন্তু ক্যারি করা ইজি হয় তার জন্য। আর বাল্কি বডি বা আমরা কি করি, বাঙালিরা ভাতে মাছে বাঙালি, যখন অনেক বেশি খাই তখন কিন্তু দেখা যায় আমরা বাল্কি হয়ে যাই, তখন যে কোনো ড্রেস পরলে তখন কিন্তু এটা ক্যারি করা আমাদের জন্য টাফ হয়ে যায়। স্লিম থাকলে যে কোনো ড্রেসই কিন্তু ক্যারি করতে সুন্দর লাগে। আচ্ছা, এবারে একটু ইন্টেরিয়র ডিজাইনের কথা বলতে চাই এবং সে সম্পর্কে জানতে চাই যে আমরা তো সবাই চাই খুব সুন্দর করে নিজেকেও গোছাতে, পাশাপাশি বাসাকেও গোছাতে, এবং এটা একটা আমাদের তৃপ্তির জায়গা, আমাদের একটা শান্তির জায়গা। সেই জায়গাটা অবশ্যই সুন্দর থাকাটা প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা কি কি ডিজাইনের কাজ করে থাকেন এবং কি চিন্তা থেকে আপনার ডিজাইনটা অন্যান্য থেকে একটু ডিফারেন্ট রাখেন? আমি ইন্টেরিয়র এভারেজ ইন্টেরিয়র ডিজাইনারদের মতো না, আমার ইন্টেরিয়র কাজগুলো হচ্ছে কিছু ডিফারেন্ট। আমি দেখেছি যেগুলো, যেরকম আমি খুব ভিন্টেজ কিন্তু আমি পছন্দ করি, বেসিক্যালি আমার ভিন্টেজ খুব পছন্দ, মানে ইংলিশ প্যাটার্নটা আমার খুব পছন্দ। আর হচ্ছে আমি এখন বর্তমানে একটা ডিজাইনকে লঞ্চ মানে কিছুদিনের মধ্যেই করবো, আর খুব রিসেন্টলি করব। সেটা হচ্ছে একেবারে কন্টেম্পোরারি, সেটা হচ্ছে হাউংস্টুট, একটা ব্র্যান্ড আছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এই ব্র্যান্ডকেই ওই ব্র্যান্ডের প্যাটার্নটা নিয়েই একটা সেটিং আমি লঞ্চ করতে যাচ্ছি সামনে, এবং ভার্চিয়াসি, আমরা যাদের খুব ইন্টারন্যাশনাল একটা ভার্চিয়াসি একটা ব্র্যান্ড, এইটাও আমি সামনে লঞ্চ করতে যাচ্ছি। তো এই জিনিসগুলো না আমি বাংলাদেশে নিয়ে এসেছি, যেটা এরাই কোনো ডিজাইনারদের আমার চোখে পড়ে না ওইভাবে, যে ওইভাবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে তারা কাজ করবে। তারা দেখা গেছে গতানুগতিক যেভাবে ঘর সাজাতে হয়, সিলিং করে, ফল সিলিং, লাইটিং, কিচেন, ফ্লোর, দেয়াল, এগুলো করি একটা বাসা তারা হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছে। কিন্তু আমি টোটালি আলাদা। আমি প্রথমেই সবার আগে যেটা করি সেটা হচ্ছে আমি হোম ফার্নিশিং, বাসার মধ্যে হোম ফার্নিশিং, ইন্টেরিয়রটা কেমন হবে এবং কালার সেন্স। নরমালি কি কালার বাসার লুকটাকে চেঞ্জ করবে? আমি অ্যাকচুয়ালি আমার পছন্দের কালার হচ্ছে হোয়াইট, সাদা খুবই আমার পছন্দ। যেটা বাংলাদেশের তো অনেক পলিউশন, আসলে একটু মেইনটেইন করাটা একটু টাফ হয়ে যায়। হয়তো বা সে ফার্নিচারটা না করলো, দেয়ালের রংটা হয়তো বা, আমরা তো দেখা যায় যে এখন তো ভ্যারাইটিস কালার বের হয়েছে, শুধু হোয়াইট না, মানে হোয়াইট আমার বেসিক্যালি পার্সোনাল পছন্দ, কিন্তু অন্যান্য মানুষের অন্যান্য কালারও পছন্দ হতে পারে। সেটা হতে পারে আপনার গ্রে, বা একটা দেয়াল আমরা স্কাই ব্লু, হ্যাঁ মানে গ্রে, প্রতিটা দেয়ালই গ্রে করতে পারি, সিলিংটা আমরা হোয়াইট করে ফেলতে পারি। আর ওইখানে যদি কোনো ইন্টেরিয়র কাজ হয়, বিট টিট হয় দেয়ালে, সেটা আমরা হোয়াইট দিতে পারি। গ্রে হচ্ছে প্যাটার্নটা থাকবে, বিটগুলো হোয়াইট থাকবে, সিলিংয়ে ফ্ল্যাট জায়গাটা হোয়াইট থাকবে, চারোপাশটা বিটগুলো হোয়াইট থাকবে, তাহলে গ্রে হোয়াইটের কম্বিনেশন কিন্তু সুন্দর লাগে অনেক। তারপর দেখা যায় যে বড় বাসা হলে আমরা মনে করি যে একটা সাইডকে ব্ল্যাক করলে খুবই ভালো লাগে, অন্যদের কাছে কেমন লাগে যায় না, কিন্তু ব্ল্যাক
ফুললি একটা রুম ব্ল্যাক করলে কিন্তু খুবই পশ লাগে দেখতে। ব্ল্যাকের সাথে ব্ল্যাক টাইপের সোফা বা ব্ল্যাক টাইপের একটা কিছু করলো, এটা কিন্তু খুবই আই ক্যাচিং হয়। এবং তার সাথে ব্ল্যাকের সাথে একটু আমরা এখন তো অনেক সুন্দর সুন্দর আপনার স্টিলের বর্ডার পাওয়া যায়, যেটা আমরা দেয়ালে ইউজ করি বক্স করে, এই টাইপের কিছু যদি দিয়ে দেওয়া হয়, হ্যাঁ আরও অনেক ম্যাটেরিয়ালস আছে, তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি পশ লাগে তখন। আমরা জানি যে আপনি একটা সময় খুব ভালো নাচ করতেন, নৃত্যশিল্পী ছিলেন এবং আপনি বাফাতেও ছিলেন, সেই সম্পর্কে একটু জানতে চাই, এখন নাচ কন্টিনিউ করছেন কিনা? আসলে নাচটা করছি না, বিকজ এখন ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশনে এত বেশি ব্যস্ত যে নাচে সময় দিতে পারছি না। করবেন আসলে এখন সুযোগও পাচ্ছি না। যেরকম গত কিছুদিন 2 সপ্তাহ আগে আমাকে বাফা থেকে ফোন দিয়েছিল যে স্যার আমরা চাচ্ছি আপনাকে অন্তত 2 দিনের জায়গায় 1 দিন করে সময় দেন, কিন্তু আমি ওনাদেরকে হোল্ডে রেখেছি। আমি বলেছি যদি আমি সময় বের করতে পারি তাহলে হয়তো বা আমি যে অল্প 1 ঘন্টা বা 45 মিনিট একটা সময় নেওয়ার চেষ্টা করব। আপনার গুরু কারা ছিলেন? আচ্ছা, প্রথমত যখন আমি ছোটোবেলায় শিশু একাডেমিতে ক্লাস করি আর কি, তো বলতে হবে শ্রদ্ধেয় সালেহা ম্যাম নামে একজন ছিলেন উনি, তারপর আমাদের আরেকজন ছিলেন বেবি আপা ছিলেন। তারপর ওইখান থেকে আমি যখন বের হই তারপর আমি চলে গেলাম শিবলি স্যারের কাছে কত্থক করলাম ওনার বাসায়। তারপর আমার মেইন যার কাছ থেকে আমি হাতে খড়ি ভরতনাট্যমের, উনি হচ্ছেন শ্রদ্ধেয় আনিসুল ইসলাম হিরো। শ্রদ্ধেয় আনিসুল ইসলাম হিরো স্যারের কাছে আমি ভরতনাট্যমটা করেছি। তো ওইখান থেকে ওনার কাছে আমি বেসিক্যালি শিখেছি সব কিছু, উনি আমার প্রধান গুরু। তারপর ওইখান থেকে শিখে দেন আমি বাফায় জয়েন করি অ্যাজ এ টিচার হিসাবে, ডান্স টিচার। 3rd ইয়ার 4th ইয়ার ফাইনাল ইয়ার ক্লাসগুলো আমি নিতাম বাফার। তারপর শিশু একাডেমির টিচারও বহু বছর ছিলাম, ইভেন বিকাউনুন্নেসা স্কুলেরও টিচার ছিলাম, বিকাউনুন্নেসা, যেটা হচ্ছে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো আমি করাতাম এক সময়। আচ্ছা, এটা কত সালে? এটা অনেক আগে, যখন ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল ওই সময়টা। আচ্ছা, বা তাহলে নাচের জার্নিটা আপনার বেশ অনেক লং টাইম। অ্যাকচুয়ালি আমি নাচ থেকে কিন্তু হয়ে আসছি, এই জন্যই কিন্তু আমার ইন্টেরিয়র বা ফ্যাশন সেন্স একটু ডিফারেন্ট সবার মতো না। মানে ওই শিল্পত্ব ব্যাপারটা না মনের মধ্যে আছে, ওই শিল্পীর ব্যাপারটা নিয়েই কিন্তু যাদের মধ্যে শিল্পীর যে শৈল্পিক একটা ব্যাপার থাকে তখন কিন্তু না ওই কাজগুলো একটু ডিফারেন্ট হয় দেখবেন। এই জন্য দেখা যায় যে আমাদের ফ্যাশন সেন্সগুলো একটু ডিফারেন্ট, বা আমরা যে ইন্টেরিয়র করি সবার চাইতে আলাদা হয়, গতানুগতিক সবার মতো কিন্তু হয় না, একটু আর্টিস্টিক হয়। এই জন্য কিন্তু সবাই খুব পছন্দ করে, আই ক্যাচিং হয় জিনিসগুলো অনেক বেশি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি আড্ডা হয়েছে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাদের জন্য অনেক শুভকামনা এবং অনেক দোয়া, এবং চায়ের চুমুকের আমার পক্ষ থেকে চায়ের চুমুকের প্রতি অনেক ভালোবাসা রইল এবং অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।